দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের অতল শ্রদ্ধা জানাই। গতকাল রাত 12:01 প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। দর্শক, আজকে আমরা আলোচনা করব ভাষা শহীদ দিবস নিয়ে যে রাজনীতি হচ্ছে। উল্লেখ করতেই হয়, গতকালকে ইতিহাসের প্রথম জামাতে ইসলামীর আমির এবং তাদের নির্বাচিত এমপি ও কিছু নেতাকর্মী গিয়ে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই বিষয়ে জামাতের আমির বলেছেন যে তিনি রাষ্ট্রীয় আচার হিসেবে গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে হৃদয় থেকে শ্রদ্ধা জানানো নাকি শুধু রাজনৈতিক কারণে, সেই বিষয় নিয়ে নানা প্রশ্ন আছে। আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলুফার চৌধুরী মনি। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মাহবুব আজিজ। স্বাগতম আপনাকে। আমি মনি আপা, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আমাদের জামাত ইসলামীর আমির যেটি বললেন কালকে, যে রাষ্ট্রীয় আচার হিসেবে তিনি উপস্থিত হয়েছেন, যদি বলি তিনি তো এখনও বিরোধী দলীয় নেতা হিসেবে বা সংসদীয়ভাবে গঠিত হয়নি, অধিবেশন শুরু হয়নি, তারা বিরোধী দলে আছেন, সেই হিসেবে গিয়েছেন। ইতিহাসের এই প্রথম ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যিনি আছেন, শুভেচ্ছা। দেখেন, একটা দেশ, স্বাধীন একটা দেশ, সার্বভৌম নিয়ে 55 বছর দাঁড়িয়ে আছে। এই 55 বছরে এই দেশের একটা শ্রেণী দেশটাকে স্বীকার করে নাই, স্বীকৃতি দেন নাই, কিংবা 55 বছরের চেয়েও বেশি ভাষা আন্দোলনটা, 72 বছর, হ্যাঁ 72 বছর, সেই ভাষা আন্দোলনটাকে যারা স্বীকৃতি দেন নাই, এই ফার্স্ট যেহেতু গেলেন, এবং গতকালকে গিয়েও একই কথা বললেন যে তারা অকেশনালি, তারা এটা বাধ্য, যেহেতু বিরোধী দল, তাই তারা ফুল দিতে আসছে। এটা সত্যি রাষ্ট্রের জন্য ভীষণভাবে দুঃখজনক যে রাষ্ট্র, অনেক সময় আমরা বলি না যে একজন সৃষ্টিকর্তা আস্তিক কেউ খাওয়ায়, নাস্তিক কেউ খাওয়ায়, বরং আস্তিকের চেয়ে নাস্তিককে আর একটু বেশি খাওয়ায়। হ্যাঁ, ঠিক তেমনই রাষ্ট্র কিন্তু এখানে সেই ভূমিকায় দাঁড়িয়ে আছে। তাদেরকে রাষ্ট্র বরাবর তারা নির্বাচন করেছে, সব করেছে, জনগণকে বিভিন্নভাবে ন্যায় অন্যায়ভাবে কনভিন্স করেছে। হ্যাঁ, অথচ তারা রাষ্ট্রের খেয়ে দিয়ে, রাষ্ট্রের সাথে থেকে, রাষ্ট্রের সমস্ত সুখ সুবিধা সব নিয়ে রাষ্ট্রকে তারা বঞ্চিত করেছে। এটা ধিক্কার জানানোর ভাষা আমার নাই। কিন্তু আপা, যদি বলি, রাষ্ট্র তো জনগণকে নিয়েই। এই রাষ্ট্রেরই যখন একটি অংশ, একটি মানে জনগোষ্ঠী তাদের পছন্দ করে, ম্যান্ডেট দেয়, তখন তো তাদের অবস্থান নিয়ে খুব বেশি কি প্রশ্ন তুলবার জায়গা থাকে? দেখেন, এখানে প্রশ্ন না তোলার কি আছে? আপনি আদা খেলেন, আদার ঝুল খেলেন, আদা খেলেন না, এটা তো হয় না। আপনি রাষ্ট্রের সঙ্গে আছেন, আপনি রাষ্ট্রের সঙ্গে আপনার রাজনৈতিক দায়িত্বে আছেন, আপনার সরকারের মধ্যে আছেন, ছায়া সরকার। অথচ আপনি যেটাকে নিয়ে স্বীকার করা, আমি যদি ভাষা আন্দোলনকে স্বীকার না করি, আমার 71 আসে না। আমি 71কে যদি না স্বীকার করি, আমার দেশ থাকে না। আমার সার্বভৌমত্বকে যদি আমি স্বীকার না করি, আমি 90কে খুঁজে পাই না। আমি 90কে যদি স্বীকার না করি, তাহলে আমি 24কে কোথাও দেখি না। তা আমার একটার সাথে আরেকটা জড়িত। সেই জড়িত জায়গাটায় এত বড় সমালোচনার বীজ বপন করবে যে মানুষগুলো, তাদেরকে রাষ্ট্র কিভাবে নেবে? তাদেরকে এই যে দেশের যে যারা বীর সৈনিক, তারা কিভাবে নেবে? যত লোক মারা গেছে, শহীদ হয়েছে, তাদের পরিবাররা কিভাবে নেবে? আপনার মনে আছে শাহবাগে স্বাধীনতার চেতনা নিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট আন্দোলন করিয়েছিল ইসাক সরকারকে দিয়ে, নাকি ইমরান সরকারকে দিয়ে? সেদিনও কিন্তু আমরা সমালোচনা করেছিলাম। শহীদের আত্মীয় পরিজনরা বুঝতে পারে নাই, প্রথম দিন গেলেন, 1 লক্ষ মোমবাতি প্রজ্বলন করলেন, সেই ছবি আপনার প্রথম আলোর পৃষ্ঠা জুড়ে হয়ে গেল, বিরাট কিছু হয়ে গেল।
তারা সেরাটন সোনার গায়ে ইচ্ছা মতন খাওয়া দাওয়া থাকা ঘুমানো শুরু করলেন সরকারের ছত্রছায়ায়। আমি সমালোচনা করলাম, সারা দিন রাত আমাদের ওইখানে দাঁড়ায় দাঁড়ায় গালাগালি করলো বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে। সে চেতনায় যারা নিজেকে বিক্রি করে দিয়ে, দেশকে বিক্রি করে দিয়ে নিজের ভোগবিলাসিতায় যারা মত্ত ছিল, একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন কিন্তু ওই শহীদের আত্মীয়রা কিন্তু বুঝে গেল যে তাদেরকে নিয়ে একটা অন্য ধরনের যে আরেকটা ফেরি করা, তারা কিন্তু বুঝে গিয়ে তারা কিন্তু আর এগুলো না, তারা আর গেল না। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি লাস্টের লাইনটা বলি, ইমরান সরকারকে কি কোথাও খুঁজে পাওয়া যায়? আমি স্বাধীনতার চেতনা বিক্রেতা, তারা ঠিক একই অবস্থায় ভাষা আন্দোলনের যে চেতনা, এই চেতনাকে নিয়ে আপনার দুষ্টামি করার কোনো সুযোগ নাই, কারো কোনো সুযোগ নাই। আমি এখন পর্যন্ত বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আবেগটা বাংলা, আমার অধিকারটা বাংলা, আমার শুরুটা বাংলা, আমার শেষটাও বাংলা। তো এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গানটাকে সাপোর্ট করে বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জি, আপনার শুরু শেষ বাংলা, সেই জায়গা থেকে শুরু করতে চাই মাহবুব আজিজ। যদি বলি বাংলা ভাষার যে কথা আসে, একই সঙ্গে আমরা নতুন নতুন কিছু ভাষা আমরা শুনতে পাচ্ছি, ইনকিলাব জিন্দাবাদ, তারপরে মুর্দাবাদ, আজাদি, কওম, নয়া বন্দোবস্ত, অনেকগুলো শব্দ আমরা নতুন নতুন শব্দ পাচ্ছি। এবং আজকে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে যদি বাংলা ভাষাকে ধারণ করা হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি 30 মিনিট আগে আজকেই আর কি একটি স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন ইনসাফ, ইনকিলাব, ফয়সালা, আজাদি, আজাদি জিন্দাবাদ, আওয়ামী লীগ, এমনকি এগুলো সব সুন্দর বাংলা শব্দ। অর্থাৎ ওনারা এগুলোকে বাংলা শব্দ বলে দাবি করছেন। একটাও বাংলা শব্দ না। আরেকজন হচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা যিনি ছিলেন, সরোয়ার ফারুকী, মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি এই নানান রকম কথাবার্তা তো এর আগেও বলেছেন ইসলামিকীকরণের ব্যাপারে, নানান ধরনের ফতোয়া দিয়েছেন এক ধরনের। তো এই সমস্ত ফতোয়ার উদ্দেশ্যগুলো কি? আমরা যেগুলো যদি সরল বাংলায় আমরা দেখি, যে সাম্প্রদায়িক রাজনীতির যে বিস্তার করতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটারই ধারাবাহিকতা কিন্তু আজকের এই আলোচনাগুলো। আপনি দেখুন যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য লাগাতার ভাঙার হলো, ইতিহাস বিকৃতি করা হলো, পাকিস্তানি হানাদার বাহিনীকে বলা হলো শুধু হানাদার বাহিনী এবং মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। এগুলো সবই কিন্তু ঘটলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এবং সেটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন এলো যে প্রতিরোধ যুদ্ধ আপনি 32 নম্বর এভাবে ভাঙা হলো ধানমন্ডিতে এবং বুলডোজার দিয়ে। বুলডোজার তো আসলে কেউ পকেটে করে নিয়ে যেতে পারে না, এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সরকারের পৃষ্ঠপোষকতাতেও কিন্তু ভাঙচুর হয়েছে। এগুলো তো সেটি তো আমাদের অনেক জায়গাতে এগুলো ঘটনা। এখন এই বিষয়গুলো কেন হলো এবং সরকার কেন চুজ অ্যান্ড পিক এই অবস্থায় দাঁড়ালেন? কখনো কখনো কিন্তু তারা কিছু ক্ষেত্রে সক্রিয় হয়েছেন, কিছু ক্ষেত্রে আপনি দেখুন যে এই শব্দগুলো, ইনকিলাব বলুন কিংবা নয়া বন্দোবস্ত বলুন, আরও এই শব্দগুলো বিভিন্নভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তো এই সব কিছু মিলে আমাদের মনে হয় যে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে যে একটা শূন্যতা তৈরি করা হলো, আওয়ামী লীগের নিজেদেরও কৃতকর্ম আছে, তারা অপরাধ করেছে, তারা খুন করেছে, সেটা তো আছেই, কিন্তু এই 3 কোটি 4 কোটি মানুষ তো আর খুন করেনি, এবং তাদেরকে একবারে তো আপনার সমাজ থেকে বের করে দেওয়া যাবে। তাদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ছিল, এই খুনগুলো করতে পেরেছে, এটাও ঠিক আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা নৈর্ব্যক্তিক জায়গা থেকে তো একটা আহ্বান জানাতে পারতো। আওয়ামী লীগ হয়তো আসতো না, তারা তাদের নেতা ছাড়া আসবে না, সেই ক্ষেত্রেও তো তারা বলতে পারতো যে না, আমরা একটা আহ্বান জানিয়েছি। তারা তো একদম আওয়ামী বিরোধী একটা মোর্চাতে নেমে গেল। বা যদি বলি তারা এলেও জনগণ কি অ্যাকসেপ্ট করতো? যেমন আমরা জাতীয় পার্টিকে আমরা দেখলাম, সেই লাল কার্ডটি দেখানোর সুযোগ তো আপনি জনগণকে দেবেন, লাল কার্ডই দেখিয়ে দিত। তো এত ভয় কেন আওয়ামী লীগ? আসল ঘটনাটা হচ্ছে কি, এই শূন্যতাটায় তারা একটা জোর করে একটা ডানপন্থী শক্তিকে তারা বসাতে চেয়েছে রাজনীতির মাঠে, এবং সেটা কিন্তু আমরা নির্বাচনেও দেখলাম। পুরো বাংলাদেশ কিন্তু জেগে উঠলো সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। আপনি দেখুন সকল দল মত নির্বিশেষে এই শক্তিটাকে ঠেকানোর জন্য।
এবং তারপরেও কিন্তু এই শক্তি বিরোধী দলে জায়গা পেয়ে গেছে এবং ভালো পার্সেন্টেজ ভোট পেয়েছে কিন্তু। পেয়েছে, কিন্তু তারা দেখুন যে এই দলটি মুক্তিযুদ্ধে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সে তার 70 বছরের ইতিহাসে শুধু বাংলাদেশে নাই পুরো ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পাচ্ছে। কেন? ওই আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে। এখন আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে কিন্তু নির্বাচনের সমীকরণ এরকম হয় না। আবার থাকলে এই আগের মতোই হবে। হ্যাঁ, আবার থাকলে কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে জামাতের কিন্তু এই রমরম অবস্থা থাকবে না। এই জন্য যত বেশি দূরে দরকার, মানে যতদিন সম্ভব আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যায় এবং যতদিন সম্ভব তারা এইরকম চেষ্টা কিন্তু তারা করবে। এখন যেটা দেখবার মতো বিষয় হচ্ছে বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে অনেকটা, যেহেতু তারা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং তারা স্পষ্ট অবস্থান নিয়েছে এবং নির্বাচনের আগে তো একদম সুস্পষ্টভাবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের দৃঢ় অবস্থান জানিয়েছে, সেই জন্যই কিন্তু সাধারণ মানুষ একটা আশ্রয় পেয়েছে এবং জাতির সামনে উপস্থিত হয়েছে যে আমাদের যেই চেতনাগুলো আমরা 52 থেকে 69 থেকে 71 থেকে আমরা যেগুলো চর্চা করে এসেছি সেগুলো কি চর্চা করতে পারবো? আজকে যদি দেখুন মানুষের মধ্যে এমন ভয় এসেছিল জামাত যদি ক্ষমতায় আসতো আমরা কি 21শে ফেব্রুয়ারি পালন করতে পারবো? আমরা কি নববর্ষ পালন করতে পারবো? তো এই জায়গাগুলো কেন আসে? কারণ তারা যখন নারী সংস্কার নিয়ে কথা বলে, নারী সংস্কারের যে কমিশন রিপোর্ট, তারা সেটাকে ছুঁড়ে ফেলে দিতে চায়। নারী শীর্ষ আসনে বসতে পারবে না, শীর্ষ পদে যেতে পারবে না প্রকাশ্যে বলে। নারীকে তারা বলে যে 5 ঘন্টা তাদের কর্মঘণ্টার কথা, বিভিন্ন রকম। আপনি নির্বাচনের আগে নারী বিষয়ক চিন্তা ভাবনাকেই জামাতকে অনেক বেশি ব্যস্ত দেখা গেছে। সবকিছু মিলিয়ে পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান এর ধারাবাহিকতায় যেন আমাদের এখানে সাম্প্রদায়িক একটা উল্লঙ্ঘন, তুরস্ক এসেছে। তো এখন দেখুন এত সংস্কার করলো অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিজেরা কোন সংস্কারটি করলো? যাবার বেলায় তারা কতগুলো চুক্তি করে গেল আমেরিকার সাথে। আমাদের এক সহকর্মী তিনি লিখেছেন এরকম যে ওই যে একটা কথা আছে না যে সারা রাত রামায়ণ পরে সীতাকার বাপ, সারা বছর সংস্কার বলে আমেরিকা আমার বাপ। এই কথাই তারা বলছেন যে এই যে সংস্কার তারা বললো, সংস্কারের উদ্দেশ্য কি ছিল? যে কেউ একক সিদ্ধান্ত নিতে পারবে না, স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হবে না। তারা যেই কাজটি করলো এটা কি একক সিদ্ধান্ত নয়? এই সিদ্ধান্ত তো আবার যদি সংসদ পুনর্বিবেচনা করতে পারে, নেবে কেন? এত কেন তোলা হবার দরকারটি কি ছিল? আপনি বন্দর চুক্তি দেবার জন্য এত কেন তাদের উদগ্র ইচ্ছা? আপনি দেখুন সিপিডি গত 3 দিন আগে একটি সেমিনার করে জানিয়েছে যে আওয়ামী লীগ বিদায় নেবার সময় অর্থনৈতিক যে দুরবস্থা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে অবস্থা আরো খারাপ হয়েছে। তো এই পরিস্থিতিটা কেন হলো? এবং তারা যখন তাদের নিজেদের প্রতিষ্ঠানের কর মওকুফ করে, তাদের নিজেদের বিলাস নানান কিছু আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই এমন কিছু চাকরির ব্যবস্থা করা হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ 70,000 টাকা বেতনের, এবং সেটা 4 দিন 5 দিনের সময় দিয়ে। এবং এইগুলো কি হয়? আমাদের দেশের তো একটা চাকরির রীতি আছে। কাজে এই সব কিছুর সাথে কিন্তু এই সম্পর্ক আছে। আপনি দেখুন যে আমরা তো একটা সহিষ্ণু সমাজের জন্য 24 অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডানপন্থীদের অবশ্যই এই প্রশ্রয় আমরা দেখেছি। আমরা যখন গণমাধ্যমে হামলা দেখেছি, আপনি দেখুন গণমাধ্যমের হামলাতে তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল। ছায়ানট, উদীচী এইগুলোতে হামলার সময় কোথায় ছিল পুলিশ? কেন থাকবে না? ছায়ানটের ব্যাপারে আপনাদের কেন এত বিতরাগ? এবং এইগুলো কি ডানপন্থার করে না? আপনি সারাক্ষণ পাকিস্তান প্রীতি, আপনি ভারতীয় আধিপত্যবাদ এই 18 মাস আমরা শুনেছি। কোথায় ভারতীয় আধিপত্যবাদগুলোকে আপনি কি করলেন? সুতা আমদানি বাড়িয়ে দিলেন আরো 40% বেশি। আপনি এই যে কোরবানি ঈদ আসবে, আপনি কোনো কিছুই বিকল্প পদ্ধতি কিন্তু তৈরি করেননি। আপনি সেই ভারতের প্রতি সবকিছুই কিন্তু আপনি রেখে দিয়েছেন আর মুখে মুখে বলেছেন ভারতীয় আধিপত্যবাদ। আমি একটু প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার যে দক্ষিণপন্থী বা ডানপন্থীদের যে এস্টাবলিশ করবার চেষ্টা, বরং এখন কিন্তু নির্বাচনের পরে একটি আলোচনা সামনে এসেছে যে বিএনপি যে বিজয়ী হয়েছে সেই মন্ত্রিসভায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি, খলিলুর রহমানকে। এই বিষয়টিতে কি বলবেন? আমি একটু পরে শুনবো। আগে আমি বিএনপির নেত্রী আছেন যেহেতু, মনে আপা আপনাকে শুনে আসতে চাই যে এই ব্যাপারটি। এবং আমি আরেকটু উল্লেখ করি যে বিএনপি কিন্তু এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলে, তারপরে সংবাদ সম্মেলন করেছে, এই খলিলুর রহমানকে প্রশ্নের মুখে রেখেছে। হঠাৎ করে তাকে কোলে তুলে নেওয়ার কারণটা কি?
দেখেন এইখানে একটা জিনিস থাকে, সেটা হলো যে মানুষের দৃষ্টি কিন্তু ভীষণ দুই রকম। একটা হলো যে আমি আপনাকে দেখছি, এটা এক ধরনের ভিশন, আর একটা হচ্ছে অন্তরের একটা ভিশন। সেটা আপনি যে পর্যন্ত আপনি না বলবেন সে পর্যন্ত বাকি লোকজন বুঝতে পারবে না ভেতরের যে কাহিনীটা। আমি বাংলাদেশের পররাষ্ট্র সংশ্লিষ্ট মানুষজন খুব কম আছে যে সঠিকভাবে জিওপলিটিক্সের পৃথিবীতে সঠিকভাবে খোঁজ খবর রাখতে পারে। আমি একটা জিনিস দেখেছি, আমি হিসাব মিলানোর চেষ্টা করেছি আপনার মতো। আমার তো আরো বেশি, যেহেতু আমি টকশো করি, আমার আরো বেশি কিউরিয়াসিটি যে কেন তাকে রাখতে হলো, যেটা বিতর্কিত ছিল আমাদের সময়। সেটা আমার কাছে মনে হয়েছে যে ওনাকে যে ইলেকশনের আগে দৌড়ঝাঁপ করতে দেখেছি, আপনার মনে আছে যে আমেরিকা গিয়েছেন, লন্ডন গিয়েছেন, ইন্ডিয়া গিয়েছেন, যে দেশগুলা এফেক্টেড আমাদের জন্য, তা সবগুলো দেশে একের অধিকবার গিয়েছেন, 2 দিন 4 দিন 5 দিন করে থেকেছেন। এবং ডক্টর ইউনূস যখন লন্ডন গেলেন তখন কিন্তু তার প্রেস সচিব শফিক সাহেব এত কথা বলে, ইউনূস সাহেবের চেয়ে 10 গুণ বেশি কথা বলেন, কিন্তু সেদিন কিন্তু উনি কথা বলেন নাই, কথা বলেছেন কিন্তু ইনি। তার মাত্র এক সপ্তাহ আগে বিএনপি। আমি এটাই বলছি যে একটা এক্সক্লুসিভ ইলেকশনটা ওই সময়ে এই সময়ের মধ্যে হওয়ার কথা না। ইলেকশনটা যে বা যাদের আন্তরিকতা ইলেকশনটা হয়েছে, তা আমি যদি মনে করি যে আপনি আমাকে খুব হেল্পফুল ছিলেন, আপনি ছাড়া ইলেকশনটা হতে পারতো না, আপনি ছাড়া যদি ইলেকশনই না হতো আমি কিভাবে প্রাইম মিনিস্টার হতাম, বা আমি কিভাবে মন্ত্রী হতাম, আমার লোকজন কিভাবে এমপি হতো, এই জিনিসটা সেটা হতে পারে যে। এবং আপনার তো কোয়ালিটি আছে, আমরা কেউই কিন্তু তার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন এই পর্যন্ত না, কেউ তুলেনি, কারো কোনো প্রশ্ন নাই। যেটা নিয়ে ছিল সেটা হলো সে ভিন দেশের নাগরিক। এখন শোনা যায় অনেকে চ্যালেঞ্জ দিয়ে বলেন যে উনি ভিন দেশের নাগরিক না, নাগরিকত্ব উনি নেন নাই। আচ্ছা, ওনাকে দিতে চেয়েছে, মানে যে ক্রাইটেরিয়া উনি পান, বাট উনি নেন নাই, হতে পারে। তো এখন উনি যদি নাগরিক না হন, উনি যদি একটা এক্সক্লুসিভ নির্বাচন উপহার দেওয়ার মতো দৌড়ঝাঁপ করে তার কোয়ালিটি তার কোয়ান্টিটি যদি প্রমাণ করেন, তাহলে একটা ওই হিসেবে একটা পদ। এবং ওনাকে দিয়ে যদি মনে করেন ফিউচারের পররাষ্ট্র নীতিটা কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে এই জিওপলিটিক্সের জামানায়, সেটা যদি কিছুটা বিএনপি করতে পারে তো মন্দ কি? আচ্ছা, মন্দর জায়গাটা হচ্ছে যেমন আমরা টকশোতে এবং বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল নির্বাচনের আগ মুহূর্তে, কয়েক মাস আগ থেকেই, যে কোনো উপদেষ্টা যদি নির্বাচন করে তাহলে সেই উপদেষ্টা বা কোনো পরবর্তী সরকারের যাবার ইচ্ছে থাকে সেটি নৈতিক হবে কিনা, সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ হবে কিনা। এমনিতেই তো এই নির্বাচনটা নানাভাবে আপনার কথা যৌক্তিকতা আছে। আমরা কোথাও কিন্তু দেখিনি খলিল সাহেব নিজে চেয়েছেন এটা, উনি চেয়েছেন, রাষ্ট্রের প্রয়োজনে। এটা কিন্তু কোনো আইন না। আচ্ছা, আপনার নাহিদ যেমন, উনি তো উপদেষ্টা ছিলেন, তারপরে একটা দল গঠন করলেন, তারপরে নির্বাচন করলেন এবং পাশ করলেন। তো এই যে দীর্ঘদিন আগে উনি ছেড়েছেন, ওনার এই ভিশনটা ক্লিয়ার ছিল। কথা একই সংসদ 1.5 বছরের সরকার, সে 7 মাস আগে 7 মাস সে ওইখানে ছিল, আর 6-7 মাস ছিল না। সেটার উপর আপনি বলতে পারেন না, ক্রাইটেরিয়া কিন্তু একই। আচ্ছা আচ্ছা, যদি ক্রাইটেরিয়া একই হয়, সেদিনও বিএনপি কিছু বলে নাই নাহিদের নির্বাচন নিয়ে কোনো, কারণ বিএনপি চেয়েছিল একটা যেভাবেই হোক নির্বাচনটার ভীষণ প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে। সেইখানে আমি মনে করি এটাও ওই একই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এবং যদি সে ডুয়েল নাগরিক না হয় তাহলে তো আরো পরে। এখন আপনারা প্রমাণ করবেন, আপনারা সাংবাদিক, সে ডুয়েল নাগরিক কিনা। আচ্ছা, যদি দলের এছাড়া নৈতিক জায়গায় আপনার কোনো প্রবলেম দেখছেন? আমি নৈতিক জায়গায় যদি দেশের জন্য প্রয়োজন হয়, আমি আবারও বলছি, আমরা এখনো সবকিছু যদির মধ্যে আছি নাকি, কারণ আমরা কিন্তু কোনো প্রুফ পাই না। যদি দেশের জন্য এখানে 3 জন ব্যক্তি আছি, আমি একমাত্র যোগ্য, বাকি 2 জন ওই সাবজেক্টের কাজ দিয়েই আপনারা জান নাই, আমার ভুল আছে অনেকগুলা, সেখানেও কিন্তু দেশ কিন্তু বাধ্য আমার বাইরে কাজ না করতে। সেই জায়গাটাই বলছি যে যেহেতু এখানে নৈতিকতা স্খলনের কোনো শব্দ নাই, কারণ ওটার কোনো আইন নাই। আইনগত ভিত্তি থাকলে নাহিদ সাহেব ইলেকশন করতে পারতেন না, তাহলে উনি ইলেকশন করেন নাই। তাহলে ওনারকে যদি দল চায় বা দেশের জনগণ কেউ বা কে বা কারা চায়,
তাহলে ওনাকে যদি অ্যালাউ করা হয় তাহলে কেন থাকতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। মাহবুব আজিজ, আমি প্রশ্নটি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমি আরো স্পষ্ট করে বলি, আমার মেইন প্রশ্নটি ছিল যে যে সরকারের অধীনে নির্বাচন হলো সেই সরকারেরই একজন উপদেষ্টা পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রী হওয়াটা মানে প্রশ্নবিদ্ধ করে কিনা, এই প্রশ্নটা থেকে যাবে কিনা, এই নির্বাচনটার উপরে কোশ্চেন মার্ক তৈরি হয় কিনা? দেখুন, এটা কিন্তু নির্বাচনের আগে বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে যে যারা দায়িত্বরত উপদেষ্টা আছেন বা বড় দায়িত্বে ছিলেন তারা আগামী সরকারের অংশীদার হবেন না, এই কথাটি যাতে তারা দেন, তাহলে নির্বাচনের নিরপেক্ষতাটা আরো নিশ্চিত হতে পারে। তারা সেটি দেয়নি। আজকে ধরেন খলিলুর রহমান সাহেব সম্পর্কে এটা বলা হচ্ছে যে তিনি জরুরি, কালকে যদি বলা হয় ডক্টর ইউনূস জরুরি বা আরো অমুক তমুক জরুরি, তার মানে কি দাঁড়ালো? তাহলে তো অবশ্যই হয়তো আইনগতভাবে কোনো সেরকম কোনো বিধিনিষেধ নাই, কিন্তু একটা তো স্বাভাবিক যুক্তিবোধের একটা ব্যাপার থাকে। যিনি নির্বাচনটি যারা এটা সম্পন্ন করলেন তারাই একটি দলের হয়ে কাজ করতে শুরু করলেন। একই কারণেই তো আওয়ামী লীগের সময়কার নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়নি না, ঠিক ওইটার সাথে এটা মেলানো যাবে না, কারণ এই ধরনের ব্যক্তি যারা খলিলুর রহমান কিংবা ডক্টর ইউনূসের কথাই যদি বলেন, তারা কিন্তু আসলে একেবারে পার্টিজান লোক নন, এটা তো ঠিকই, এবং তাদের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সেই অর্থে কোনো প্রশ্ন নাই, যে যেই ক্ষেত্রের এক্সপার্ট সেটা ঠিকই আছে। কিন্তু এত বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের এখানে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আসবে, কারণ যারা পোর খাওয়া রাজনীতিবিদ, না আরো তো সিনিয়র মন্ত্রী হওয়ারও তো যোগ্যতা ছিলেন, এবং বিএনপি তো এর আগে 3-4বার ক্ষমতায় ছিল, সেখানে তো তারা করেছে, এবং তাদের তো অভিজ্ঞতা তো আমাদের জানা। কাজেই এটা চাইলে তারা হয়তো এড়াতে পারতো এবং এই বিতর্ক থেকে তারা দূরে থাকতে পারতো। যেহেতু এত সব জেনেও তাকে নেওয়া হয়েছে, সেই কারণে আমরা ভবিষ্যতে বুঝতে পারবো কেন নেওয়া হয়েছে। নিশ্চয়ই যা ঘটবে তা আমাদের চোখের সামনে ঘটবে, যা ঘটেছে তা আমাদের চোখের সামনে ঘটেনি। কথা তো একই হলো, মিললে তো আমি মিলেছে, এবং সেই জায়গাটি হচ্ছে যে না করলে খুব ভালো হতো। আচ্ছা, যদিও আপা সেটা স্বীকার করবেন না, অসুবিধা নেই। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব কালচারের আলোচনা আপনার আগের বক্তব্যে উঠে এসেছে, এবং এই সরকার, নতুন সরকার শপথ নেওয়ার পরে আমাদের নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু একদম দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন যে মব কালচার থাকবে না। কিন্তু এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষেই আমরা দেখলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে যে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা, তাকে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। এটিকে আপনি মব বলবেন কিনা? বা আরো কিছু ঘটনা তো আমরা দেখেছি, ভোক্তা অধিকারের উপরে আমরা দেখেছি বাসসের এমডিকে অবরুদ্ধ করতে দেখলাম। এই বিষয়গুলো একটি ঘটনা এক এক ধরনের। আপনি দেখুন যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যেই মব সংস্কৃতির বিরুদ্ধে সরাসরি বলেছেন, এবং রাজনৈতিক সমাবেশ নিয়েও কিন্তু মন্ত্রীরা কথা বলছেন যে যেখানে সেখানে রাস্তা আটকানো যাবে না। এবং এটা কিন্তু আপনি একটু রিওয়াইন্ড করে যদি আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদের সাহেবের কথা শুনেন, এই একই কথাই কিন্তু ছিল। রাস্তায় কেউ শক করে যায় না। যেই কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে দিনাজপুরের যে শিক্ষকটি চিরামুড়ি নিয়ে এসে প্রেস ক্লাবে বসেন, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে রাস্তায় বসা যাবে না, ক্লাস সেরে এসে রাস্তায় বসে থাকলে চলবে না, আপনাদের ক্লাসে কাজ। তাদের ক্লাসে থাকার মতো সেই আধেয়টুকু তো দিতে হবে সরকারকে। আপনি সবকিছু নিষিদ্ধ করে দেবেন, এবং আপনি মুক্তাঙ্গন পর্যন্ত সেখানে ময়লার ভাগার তৈরি করা হয়েছে কেন? আপনার তো সভা সমাবেশ গণতান্ত্রিক অধিকার, মানুষকে কথা বলতে দিতে হবে। মানুষ যখন কথা বলতে পারে না তখনই তো সেটা সময়ে বিস্ফোরিত হয়, যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। আপনি কথা বলতে দেবেন না দেখে, এই যে আপনার মনে পড়ে বিএনপি কতবার বলেছে যে আমরা আমাদের অফিসের সামনে পল্টনে বৈঠক করব, তারা বলেছে না সৌরওয়ার্দী উদ্যানে করেন। সৌরওয়ার্দী উদ্যানে করতে গেলে কিন্তু টাকা লাগে, এবং সেটাও সব সময় দেওয়া যায় না, সেটা ঘেরাও একটা জায়গা। এবং তারা বারবার বলেছে যে আপনি অমুক না অমুক দিন আসেন, তমুক দিন, বিভিন্নভাবে লিখিত তাদেরকে দিতে হয়েছে। তো সভা সমাবেশ করবার জন্য একটা মাঠ তৈরি করে দেন,
যেটা মুক্তাঙ্গন তো ছিলই, সেখানে ময়লার ভাগাড় দিয়ে আপনারা বন্ধ করে দিন। তো এই জায়গাগুলো আমাদের অবশ্যই গণতান্ত্রিক সরকার যেহেতু এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসছে, তাদেরকে বুঝতে হবে এবং সেটার সচেতনভাবে বিষয়গুলো ভাবতে হবে। আর মব সন্ত্রাস যেটা হয়েছে, যেমন রুমিন ফারহানার বিরুদ্ধে যেটা ঘটলো, সেটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। এটা নিশ্চয়ই বিএনপি তার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা ভাববেন যে এই মাঠ পর্যায়ে যদি এইভাবে একজন আরেকজনকে অপদস্থ করতে চায়, নানান রকম মতবিরোধ থাকতে পারে, বিভিন্ন সময়ই সেগুলো ঘটবে এবং সেখানে এই ধরনের পুরো জাতির সামনে এই ঘটনাটা ঘটলো, একজন ভদ্রমহিলাকে এইভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, এগুলো তো খুবই দুঃখজনক। একটা গণতান্ত্রিক আমলে কেন এই ঘটনাগুলো ঘটবে? আর বিভিন্ন অফিস আদালতে যে মব সন্ত্রাস হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো তো বিভিন্নভাবে অবশ্যই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনার দেশে একটা আইন কানুন থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটা সরকার আছে। যিনি বিক্ষুব্ধ, যিনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তিনি তো সরকারের কাছেই চাইবেন বিহিত, এবং সেই বিহিতটা সরকার প্রাতিষ্ঠানিকভাবে করবেন। এটা কিন্তু আবার আমাদের যে তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, যে যেই প্রতিষ্ঠান তার সেই বিধিবিধান মতো চলবে। এটা কিন্তু আইনের শাসনের কথা, এবং এই জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে। গত 18 মাসে এটা ধ্বংস হয়ে গেছিল সম্পূর্ণ। আপনাকে আমার পছন্দ হয় না, আপনি ভারতীয় দোসর, আপনি আওয়ামী লীগের দালাল, এবং আপনাকে আমি সমাজে থাকতে দিব না। সমাজে না থাকতে দেওয়ার কেউ আমি না। আপনার পরিবারে যদি 5 জন ভাই থাকে, 3 জন যদি খুনের সঙ্গে জড়িত হয়, আপনি বলতে পারবেন না আপনার পিতার সম্পত্তি থেকে তাকে আমি বাদ দিলাম। তার জন্য আপনি আইন আদালত করতে হবে, কিন্তু পিতার সম্পত্তিতে আপনার রাখতে হবে। এই দেশে থাকার অধিকার তার আছে। ঠিক একইভাবে আওয়ামী লীগেরও এই দেশে থাকার অধিকার আছে। কিন্তু যারা অপরাধ করেছে, যারা বিভিন্ন অপরাধ করেছে, সেটার জন্য নির্দিষ্ট অপরাধের ফৌজদারি আইন আছে। সেইভাবে সকলের জন্যই এটা। রুমিন ফারহানার জন্য আপনি তার গণতান্ত্রিক অধিকার আছে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে। আপনার শহীদ মিনারে আপনি যাবেন, আপনার সাথে মত মিলল না দেখে আপনি তাকে ধাক্কা দেবেন, এটা তো সেই মব কালচার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, যদি বলতেন, রুমিন ফারহানা আপনার সাবেক সহকর্মী এবং একই সঙ্গে আপনারা রাজনীতি করেছেন, তিনি এখন সঙ্গত কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তাকে এই দলীয় লোকজন যেতে দেখেন, এইখানে ভিডিও আছে, দেখা যাচ্ছে যে বা যারা করেছে তাদেরকে চাইলেই এখানে নিরূপণ করা যাবে যে কে কে। ঘটনাটা সত্যিই দুঃখজনক। এই দেশে আমরা তো প্রত্যেকের নাগরিক অধিকারের জন্যই আমরা যুদ্ধ করেছি। সেই নাগরিক অধিকার পাওয়ার যোগ্যতা তার আছে। সে যদি এমপি হয় তাও পাওয়ার যোগ্যতা, সে কিছুই না ধরেন তাও একই যোগ্যতা। এটা 28-এর খ কিন্তু বলেছে। তো আমার আইন, আমার সংবিধান যদি আমার নিরাপত্তা না দিতে পারে, তাহলে রাষ্ট্রের কাছে এখানে তার দায়বদ্ধতা থাকবে। যেমন রাষ্ট্রের প্রধান, নির্বাহী প্রধান জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু প্রথম দিনই যে বক্তব্য দিয়েছিলেন, উনি বলেছিলেন আমাকে যারা ভোট দিয়েছেন, আমাকে যারা ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেই যান নাই, আমি সবার জন্য কাজ করব। তো সেই একই আপনার ফ্রেমের মধ্যে কিন্তু রুমিনের এই ন্যাক্কারজনক ঘটনাটা পড়ে যায়। ভোট দিক বা না দিক, দল করুক বা না করুক, এই দেশের নাগরিক, তার সুলানা অধিকার আছে বিচার চাওয়ার। আমি মনে করি অবশ্যই দল তার যে কৃতকর্ম যারা করেছে তাদের শাস্তি পাবে। জি, ধন্যবাদ। আপনার বক্তব্য একদম স্পষ্ট। আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই, শেষ প্রসঙ্গ। ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না মন্ত্রীরা। এই ঘোষণাটি এর আগে জামাতে ইসলাম দিয়েছিল যে যদি আমরা ক্ষমতায় যাই আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, সরকারি প্লট নেব না, বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে নেব না। বিএনপির এমপি মন্ত্রীরা সেই ঘোষণা দিয়েছেন নির্বাচিত হবার পরে। ব্যাপারটি খুবই ইতিবাচক, কিন্তু একটু বুঝতে চাই যে এটি তো তাদের অধিকার। এই অধিকারটি ছাড়া মানে বেশি জরুরি, নাকি অন্য অন্য দুর্নীতি, চাঁদাবাজি, যে যে বড় বড় মানে সমস্যাগুলো আমাদের দেশে আছে সেইগুলোকে নিরূপণ করে এবং সেগুলোকে দেখেন, আমি এখানে একটা কথা বলতে চাই। সব এমপিরাই যে পয়সাওয়ালা একটা সময় ছিল না, এখন হয়তো বা অনেক এমপি ব্যবসায়ী, অনেকেই কোটিপতি, সেটা অন্য জিনিস। তখন সরকার থেকে গাড়ি দেওয়া হতো এমপিকে, ফুয়েল সহ, ড্রাইভার সহ সব পুলের গাড়ি দেওয়া হতো। সেই গাড়ি 4-5 বছর বুঝেনি সরকারের নিয়ন্ত্রণে থাকলে যা হয়, ভেঙে গুঁড়া হয়ে যেত
এবং কারণে অকারণে পুলের ড্রাইভাররা, পুলের কর্মচারীরা, পুলের কর্মকর্তারা সেটার আজকে এইটা পার্স লাগবে, কালকে ওটা লাগবে, এটা মনে করে একটা সময় আপনার এই ডিসিশনটা নেওয়া হলো যে ঠিক আছে ফর এভার এমপিরা যাতে নিজের মতো করে দেখে, তাতে ট্যাক্সটা ফ্রি করে দিবে, নিজের টাকায় গাড়ি কিনতে হবে। তো ট্যাক্স ফ্রি না করলে ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে হবে, নট নেসেসারিলি। বিদেশিরা যখন রিকন্ডিশন গাড়িগুলো সেল করে খুব ভালো চলে, 5-7 বছর চালাইতে পারলো, ওরা খুব একটা বেশি চালায় না। তো সেটা কিন্তু অর্ধেকের অর্ধেক আপনার ট্যাক্স কমে যায়। তো কিনলো। এখন যাদের যেসব এমপিরা পয়সা নাই, তারা যদি এরকম থাকে, তাদের সরকার হয়তো নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা করবে, হয়তো কি তার কিনতে হবে না, সরকারি গাড়িতে উঠবে। সেখানে আমি কিন্তু আবার খরচের যে ডাবল ট্রিপল এটা বুঝালাম। আর প্লট না নিলে এমন কি হয়, ঢাকা শহর বাড়ি থাকতেই হবে এমন কোনো কথা না। আর ঢাকা শহর এখন জায়গা জমিও নাই, সব কিন্তু সরকারি জায়গা জমি দেওয়া হয়ে গেছে প্রায়। সো এইখানে আমি মনে করি বিএনপি যেটা করেছে অত্যন্ত ভালো কাজ করেছে, এই কারণে যে জামাত তো বলেছিল, তখন যদি বিএনপি বলতো যে আমাদের ফলো করছে, এরা আসলে করবে না। বিএনপি পাশ করে ক্ষমতায় যে দায়িত্ব নিয়ে তারপরে বলেছে আমরা এটা নিব না। তো এই যে আমরা নিব না, এটা হতে পারলে এটা পজিটিভ প্রতিযোগিতা যত বাড়বে, লাইক আপনার আমাদের প্রধানমন্ত্রী উনি শনিবারে আজকে অফিস করেছেন, এই যে পজিটিভ প্রতিযোগিতা, এরপরে যদি কোনো প্রধানমন্ত্রী আসেন উনি নিশ্চয়ই শনিবারের জায়গায় 8 ঘন্টা করলে উনি 10 ঘন্টা বা 12 ঘন্টা করবেন, দেখাবেন। আমরা নেগেটিভ প্রতিযোগিতায় মত্ত দেখে আমরা শুধু নেগেটিভই চিন্তা করি। পজিটিভ আস্তে আস্তে, যেমন উনি 4টা গাড়ি রেখে আর কোনো নিজের গাড়িটা নিজের গাড়ি এবং নিজের তেলের পয়সা দিয়ে নিজে করছে, বহরের এই প্রায় 30-40টা গাড়ি বন্ধ করে দিয়েছে। এই যে মানুষকে ভীতিকর অবস্থার সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে রেখে প্রধানমন্ত্রী যাওয়া আসা যে দেখেছি, কত রকমের, যেমন ধরেন আমার প্লেন যাবে, আমি বাইরে যাব, আমি 1 ঘন্টা আটকা পড়ে আছি, তো এই যে মিস হয়ে যাওয়া, তো এই জিনিসগুলো থেকে তো দেশ বাঁচলো, দেশের মানুষ বাঁচলো। এরকম ছোট না, অনেক বড় এগুলা অনেক মানুষ রাস্তায় ওইখানে দাঁড়িয়ে থেকে রাস্তায় মারা যাচ্ছে, কারণ তার অ্যাম্বুলেন্সও আটকা খেয়েছে। তো এই জায়গাগুলায় আমি মনে করি যে অত্যন্ত ভালো কাজ হচ্ছে, ইতিবাচক। এবং আরো ভালো হবে যদি টিআরজি আর কাবিখাটা এমপিদের বন্ধ করে দিয়ে আপনার এটা চেয়ারম্যানের হাতে ছেড়ে দেয়, দেখবেন আগামী 2-3 পর্বের পরে এমপিতে কোনো শিল্পপতিরা, কোনো কোটিপতিরা এমপির ইন্টারেস্ট। এই জায়গাটাই আসতে চাচ্ছিলাম যে এইগুলা বন্ধ করা জরুরি কিনা। ধন্যবাদ আপনাকে, আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে। মাহবুব আজিজ, আপনি যদি বলতেন। জি, দেখুন যে দেশের মানুষ দুবেলা ঠিক মতো খেতে পারে না, বেশ বড় একটা অংশ, আপনি যদি গ্রামাঞ্চলে যান, তৃণমূলে যান, প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষের বিপরীতে 11 জন চিকিৎসক, একটি কোন রকম থানা কমপ্লেক্স, সেখানে কি হয় চিকিৎসা। তো ওই রকম একটা দেশের তাদের ভোটে নির্বাচিত হয়ে এই শুল্কমুক্ত কোটি টাকার গাড়ি, এই প্লট, এগুলো তো খুবই একটা অপরাধমূলক একটা আচরণ ছিল। সেখান থেকে বেরিয়ে আসার যে সিদ্ধান্তটি অবশ্যই খুবই ইতিবাচক এবং এটা আইন করে ফেলা দরকার। কারণ আপনি জনসেবায় এসেছেন, আপনি জনসেবায় এসে নিজের সেবাটি কেন সবার আগে করবেন, এবং এটা তো প্রাথমিক একটি চিন্তায় আনা দরকার। এবং সেই জায়গাটা প্রথমে ধাক্কা খেয়েছে যে আমার সুযোগটা পাবেন। আপনি কাদের জন্য কাজ করতে এসছেন? আপনি তো বলেছেন জনসেবা করবেন, সেই জনসেবার জন্য আপনার নিজের এই সেবা করতে হবে। 10 কোটি টাকা কিন্তু হয় দুটো মিলে। তো আপনি শুরুতেই 10 কোটি টাকা দিবেন। আপনি আপনার এলাকায় আপনি দেখুন 140 থেকে 150 টাকা, আমার যে উপজেলা সেখানে এক একজন শ্রমিকের সারা দিনের আপনার এই টাকায় একটা শ্রমিক পাওয়া যায়। ওখানে আনারসের বাগান আছে ফুলবাড়িয়া উপজেলায়। তো এই হচ্ছে পরিস্থিতি আপনার এই দেশের। তো সেইখানে এটা তো খুবই একটি ইতিবাচক ঘটনা। এবং আপনি এই যে 14টা-15টা গাড়ি নিয়ে যেটা আপা বললেন, এইটারও তো কোনো দরকার ছিল না আসলে। তারেক রহমান সাহেব যেহেতু দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, উনি তো দেখে এসেছেন যে একটা ওয়েস্টমিনিস্টার কিভাবে চলে। তো আমরা যে প্রত্যাশা করব যে এই প্রবণতাটা যেন স্থায়ী হয়। কারণ মন্ত্রীরা যখন রাস্তা দিয়ে যাবেন তখন সাধারণ মানুষের কষ্ট তারা বুঝবেন যে যানজট কাকে বলে। আমাদের কর্মঘণ্টাগুলো যখন নষ্ট হয়, মন্ত্রীরা তো সেগুলো বুঝেনি নাই আগে।
কারণ তারা সাই করে চলে গেছেন, তারা মনে করেছেন আমরা এক দেশের মানুষ আর সারা অন্য মানুষের দেশের। যে দেশের এই যানজটের সমস্যা যদি সরকার মেটাতে পারে ঢাকা শহরে, তাহলে আপনি দেখবেন অনেক সমস্যা অটোমেটিক কমে আসছে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়ে যায়, মানুষের নানান রকম চিন্তা ভাবনার জায়গাটি নষ্ট হয়ে যায়, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, কারণ সেখানে তো সে ঘন্টার পর ঘন্টা সে অনেক কাজ হারায়। তো এই জিনিসগুলো এবং তার যে ন্যূনতম চাহিদা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এইগুলো যদি সরকার মনোযোগ দেয়, তাহলে অবশ্যই যে গণতন্ত্রের এবং বাকস্বাধীনতার জন্য মানুষ এত প্রাণ দিয়েছে, এত চেষ্টা করেছে, তার সুফল তারা এবার পাবে। জি, আপনি একজন লেখক মানুষ, আমি একটি বিষয় আজকে ব্যাপকভাবে সামনে এসেছে, যদি ইতিহাসে আমরা নানাভাবে জানতাম, জামাতে ইসলামীর এক সময়কার আমির গোলাম আজম তার ভাষা আন্দোলনে ব্যাপক, না শহীদ না, তিনি সৈনিক ছিলেন, আচ্ছা, তার অবদান রয়েছে, আপনি যদি এই বিষয়ে একটু আসলে কার কোথায় ঠিক অবদান বা কোন জায়গাতে, এখন ধরেন আমার একটি অবদান রয়েছে 90-এর আন্দোলনে, পরবর্তীতে আমি গণহত্যায় যুক্ত হয়ে গেলাম 24-এ, তারপরে সেই 90-এর আন্দোলনের সেই খুব উচ্চ যেই ধারণাটি সেটি কি আর থাকে? আপনি 71-এর যেই ঘটনাটি গোলাম আজম সাহেব করেছেন, দৈনিক সংগ্রামের যেই পৃষ্ঠাগুলো যদি আপনারা খুঁজে দেখেন, যদিও আমাদের এখন পিআইবি সংগ্রামের ওই কাগজগুলো ফেলে দিয়েছে, আচ্ছা, হ্যাঁ, যাতে গুরুত্বপূর্ণ একটি তথ্য, ওই সময়ের পত্রিকা নাকি পাওয়া যাচ্ছে না। এই যে স্বাধীনতা বিরোধীদের নানানভাবে যে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা, এটা কিন্তু তার আরেকটি প্রমাণ। তারপরেও দৈনিক সংগ্রাম বাংলাদেশে পাওয়া যায়, 71-এর ঘাতকরা কে কোথায়, এই বইটি পাওয়া যায়, এবং অনেকের স্মৃতিতেই আছে যে গোলাম আজম সাহেব তখন কি করেছেন। 71 সালে বৈঠক করেছেন, শান্তি কমিটি তৈরি করেছেন, পাকিস্তানের পক্ষে কথা বলেছেন, এবং তার তো নাগরিকত্বই চলে গিয়েছিল। তার এই বড় অপরাধের তুলনায় ভাষা আন্দোলনের সময়ে তিনি কি ছিলেন তা সেটা সহি হয়ে যায় না। কাজেই মূল জায়গাটিতে আপনার অংশগ্রহণ অনেক কিছুই ম্লান করে দেয়। আজকে যে আমরা কথা বলছি, আমি যদি কালকে একটা অপরাধের সাথে জড়াই, আজকের এই ইতিবাচক কথাবার্তার কোনো দামই থাকবে না। আপনার একটা মানুষের মূল্যায়ন হয় তার সামগ্রিক কর্মকাণ্ডে। গোলাম আজম বাংলাদেশে একজন ধিকৃত মানুষ, তাকে যখন বাইতুল মোকাররমে উনি নামাজ পড়তে গিয়েছেন, তখনকার জনগণই কিন্তু বুঝিয়ে দিয়েছেন আপনি কে। বাংলাদেশে রাজাকারদের কোনো জায়গা নাই, জাতির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, এই দায় তাদেরকে যুগ যুগ বহন করতে হবে। আচ্ছা, গতকালকে যখন জামাতের আমির শহীদ মিনারে যান, তখনও কিন্তু রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ফয়সালা করতে হবে। ধরেন আপনি জামাতের যে আমির সাহেব, তিনি তো অনেক প্রগতিশীল কথা বলছেন নানান সময়, আবার একটু রক্ষণশীল কথাবার্তা বলছেন, তাদেরকে আসলে অবস্থান স্পষ্ট করতে হবে। 71 প্রশ্নে যদি জামাত একটা পরিষ্কার অবস্থান চলে আসে, এবং ইসলাম প্রশ্নেও, কারণ তারা যখন ধরেন আল জাজিরায় সাক্ষাৎকার দেয়, তখন কিন্তু তারা বলে যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন জারি করব। আবার যখন যুক্তরাষ্ট্রের সাংবাদিকের সঙ্গে কথা বলে কিংবা প্রগতিশীলদের সাথে সাক্ষাৎকার দেয়, তখন বলেন যে না, আমরা মডারেট হয়ে গেছি, আমরা এখন প্রচলিত আইনে দেশ শাসন করব। এই যে দ্বিচারিতা এবং এই যে গুপ্ত হয়ে থাকা, ওই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। যদি ইসলামের কথা বলেন, পরিষ্কারভাবে বলেন যে হ্যাঁ আমরা শরিয়া আইন, যেটা ইসলামী আন্দোলন বলে কিন্তু, যে আমরা শরিয়া আইন কায়েম করবো, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি শরিয়া আইনের কথা এক জায়গায় বলবেন, আবার বলবেন যে নারীদের আমরা শীর্ষ আসনে দেব না, তাহলে তো আপনি বাংলাদেশের সংবিধান মানেন না। কারণ নারী পুরুষের সমান অধিকার, এই সংবিধানের আওতায় কিন্তু আপনি শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে। সেইটা যদি আপনি না মানেন, তাহলে আপনি কিভাবে রাজনীতি করবেন এবং দেশের প্রধান বিরোধী দলের নেতা হবেন? কাজেই আপনাদের এই বিতর্কিত জায়গাগুলোকে পরিষ্কার করে ফেলুন, পরিষ্কার করে আপনারা রাজনীতি করুন। গণতান্ত্রিক অধিকার, সকলেরই তো গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু আপনারা একবার এক এক কথা বলবেন, এটা ঠিক হবে না। জি, যদি বলি একদম লাস্ট মিনিটে চলে আসছি, এই যে আমরা 5 আগস্টের পরে, 24 অভ্যুত্থানের পরে যে দক্ষিণপন্থীর উত্থান দেখলাম, এটার পেছনে আপনি কি কারণ? এটার পেছনে 1 নম্বর কারণ আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে কিছু উচ্চাভিলাষী মানুষ মনে করেছে যত দ্রুত সম্ভব আমরা একটা স্টেক চাই, অংশীদারিত্ব চাই। সেটা সরকারের একটি অংশও ছিল, সেটা তো পরিষ্কার বোঝা যায়। না হলে এই প্রশ্রয় কেন? এবং সেটা আওয়ামী লীগ যত দ্রুত তাড়াতাড়ি আওয়ামী লীগকে বিলীন করে দিয়ে তারা চেষ্টা করেছে এই শূন্যস্থানটিতে নিজেদেরকে স্থায়ী করতে, এবং সেটা কখনো ইসলামিক ভোটগুলো এক বাক্সে নিয়ে,
নিয়ে, কিন্তু সেখানেও আবার ইসলামিক দলের ভোট কিন্তু ভাগাভাগি হয়ে গেছে এবং সেইটাতে জি। আবার এনসিপি কে সাথে নিয়ে আচ্ছা, এনসিপি ধন্যবাদ। কেও কিন্তু অনেক বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ অপ্রয়োজনীয় আপনাকে, ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।